আসসালামু আলাইকুম। বাংলা ক্যাপশন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মরিয়ম আক্তার। বাংলা ভাষা ও সাহিত্যে যারা আগ্রহী তাদের জন্য আমার আজকের পরিবেশনা হুমায়ুন আজাদ রচিত লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী। হাজার বছর আগে আমাদের প্রথম প্রধান কবি কাহ্নুপাত বলেছিলেন, নগর বাহিরে ডুম্বি তোহরি কুড়িয়া। তাঁর মতো কবিতা লিখেছিলেন আরও অনেক কবি। তাঁদের নামগুলো আজ রহস্যের মতো লাগে। লুইপা, কুক্কুরিপা, বিরূপা, ভুসুকুপা, সবরপার মতো সুদূর রহস্যময় ওই কবিদের নাম। তারপর কেটে গেছে হাজার বছর। দেখা দিয়েছেন অজস্র কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার, গল্পকার। তাঁরা সবাই মিলে সৃষ্টি করেছেন আমাদের অসাধারণ বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য চিরকাল একরকম থাকেনি। কালে কালে বদল ঘটেছে তার রূপের, তার হৃদয়ের। সৃষ্টি হয়েছে নতুন নতুন সৌন্দর্য। মধ্যযুগে কবিরা লিখেছিলেন পদাবলী, লিখেছিলেন মঙ্গল কাব্য। 19 শতকে বাংলা সাহিত্য হয়ে ওঠে অপরূপ অভিনব। তখন কবিতায় ভরপুর বাংলা সাহিত্যে দেখা দেয় গদ্য। বাংলা সাহিত্য হয়ে ওঠে ব্যাপক ও বিশ্ব সাহিত্য। 20 শতকের বাংলা সাহিত্যের শোভার কোনো শেষ নেই। বাংলা সাহিত্যের অনেক ইতিহাস লেখা হয়েছে। আর কবি হুমায়ুন আজাদ বাংলা সাহিত্য নিয়ে লিখেছেন লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী, যা শুধু বাংলা সাহিত্যের ইতিহাস নয়, এটি নিজেই এক সাহিত্য সৃষ্টি। কবি হুমায়ুন আজাদ হাজার বছরের বাংলা সাহিত্যকে তুলে ধরেছেন কবিতার মতো। জেলে দিয়েছেন বাংলা সাহিত্যের নানান রঙের দীপাবলি। এ বই শিশু কিশোরীদের, তরুণ তরুণীদের জন্য লেখা। তারা সুখ পেয়ে আসছে এ বই পড়ে, জানতে পারছে তাদের সাহিত্যের ইতিহাস, এবং এ বই সুখ দিয়ে আসছে বড়দেরও। লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী এমন বই যার সঙ্গী হতে পারে ছোটরা, বড়রা, যারা ভালোবাসে বাংলা সাহিত্যকে। বাংলার প্রতিটি ঘরে আলো দিতে পারে এই বই। শুরু করছি এই বইয়ের প্রথম উপস্থাপনা। এই বইটি উৎসর্গ করা হয়েছে নাজমা বেগম নাজুকে, সাজ্জাদ কবির বাদলকে, মঞ্জুর কবির মাতিনকে। শুরু করার আগে আরেকটা অনুরোধ, যারা বাংলা সাহিত্যের শিক্ষার্থী আছেন, আমাকে শুনছেন, অথবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন, তারা আজকের পরিবেশনাটি শোনার আগে অবশ্যই খাতা এবং কলম নিয়ে নেবেন, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হবে। এই বইয়ের প্রথম উপস্থাপনা লাল নীল দীপাবলি। যদি তুমি চোখ মেলো বাংলা সাহিত্যের দিকে, তাহলে দেখবে জ্বলছে হাজার হাজার প্রদীপ। লাল, নীল, সবুজ, আবার কালো। হাজার বছরেরও বেশি সময় ধরে রচিত হচ্ছে বাংলা সাহিত্য। এর এক একটি বই এক একটি প্রদীপের মতো আলো দিচ্ছে আমাদের। বুক ভরে যায় সে আলোকের ঝর্ণাধারায়। সে আলোকে ভরে যায় টেবিল, খাতার ধূসর সাদা খসখসে পাতা, পৃথিবী ও স্বপ্নলোক। সাহিত্য হচ্ছে আলোর পৃথিবী। সেখানে যা আসে আলোকিত হয়ে আসে। কালো এসে এখানে নীল হয়ে যায়, অসুন্দর হয়ে যায় সুন্দর শিল্পকলা। বাংলা সাহিত্যকে এমন
সুন্দর করে রচনা করেছেন যুগ যুগ ধরে কত কবি, কত গল্পকার। তাদের অনেকের নাম আমরা মনে রেখেছি, ভুলে গেছি অনেকের নাম, কিন্তু সকলের সাধনায় গড়ে উঠেছে বাংলা সাহিত্য। সবাই সমান প্রতিভাবান নয়। সময় সকলকে মনে রাখে না। সময় ভীষণ হিংসুটে। সে সবসময়ই বসে আছে এক একজন লেখকের নাম তার পাতা থেকে মুছে ফেলতে। এভাবে মুছে গেছে কত কবির নাম, কত লেখকের মুখের ছবি অকরুণ আঙুলে মুছে ফেলেছে সময়। কিন্তু এমন অনেকে আছেন সময় যাঁদের ভোলে না, বরং তাঁদের নাম সোনার অক্ষরে লিখে রাখে। যেমন বিদ্যাসাগর, মধুসূদন, বিহারীলাল, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দের নাম, বা চণ্ডীদাস, বিদ্যাপতি, মুকুন্দরাম, ভারতচন্দ্র, আলাউলের নাম। এরা এত বড় যে ভোলা যায় না, বরং তাঁদের নাম বারবার মনে পড়ে। সময় থেমে থাকে না। সময় নদী গোপনে বয়ে যায়। সাহিত্য সময়ের সাথে সাথে এগিয়ে চলে। এভাবেই সাহিত্যের বিকাশ ঘটে, তার রূপান্তর সম্পন্ন হয়। বাংলা সাহিত্যের প্রথম বইটি হাতে নিলে চমকে উঠতে হয়। এটা যে বাংলা ভাষায় লেখা সহজে বিশ্বাস হয় না, কেননা 1000 বছর আগে আমাদের ভাষাটিও অন্যরকম ছিল। তা পরিবর্তিত হতে হতে আজকের রূপ ধরেছে। 1000 বছর আগে সাহিত্য আজকের মতো ছিল না। আজ যেসব বিষয়ে সাহিত্য রচিত হয়, তখন সেসব বিষয় নিয়ে কোনো কবি লিখতেন না। সময় এগিয়ে গেছে। সাহিত্যের যুগে এসেছে নতুন নতুন ঋতু। এর ফলে বদলে গেছে তার রূপ। বাংলা সাহিত্যের প্রথম বইটির নাম হলো চর্যাপদ। এর কবিতাগুলো ছোট ছোট, কবিদের মনের কথা এগুলোতে স্থান পেয়েছে। কিন্তু এর পরেই দেখা দেয় বড় বড় বই, বিরাট বিরাট তাঁদের গল্প। এবং কবিরাও মনের কথা বলছেন না, বলছেন মানুষ ও দেবতার গল্প। এর পরে আবার আসে ছোট ছোট কবিতা। এগুলোকে আমরা বলি বৈষ্ণব পদাবলী। এগুলোতে প্রবল আবেগ আর মনের কথা বড় হয়ে ওঠে। এভাবে সাহিত্য বদলায়। কবিরা চিরকাল একই বাঁশি বাজান না। প্রতিটি নতুন সময় তাঁদের হাতে তুলে দেয় নতুন বাঁশরি। বাংলা সাহিত্য সম্বন্ধে আরও একটি কথা মনে রাখার মতো, এ সাহিত্য জন্ম থেকেই বিদ্রোহী। এর ভেতরে জ্বলছে বিদ্রোহের আগুন। কেন এ আগুন? বাংলা ভাষা ও সাহিত্য সমাজের উঁচু শ্রেণীর লোকের কাছে সহজে মর্যাদা পায়নি। এর জন্মকালে একে সহ্য করতে হয়েছে উঁচু শ্রেণীর অত্যাচার উৎপীড়ন। 10ম শতকে যখন বাংলা সাহিত্য জন্ম নিচ্ছিল, তখন সংস্কৃত ছিল সমাজের উঁচু শ্রেণীর ভাষা। তারা সংস্কৃতের চর্চা করত। ঠিক তখনই সঙ্গোপনের সাধারণ লোকের মধ্যে জেগে উঠেছিল বাংলা ভাষা ও সাহিত্য। সাধারণ মানুষ একে লালন পালন করেছে বহুদিন। সমাজের উঁচু শ্রেণীর লোকেরা সব সময়ই হয় সুবিধাবাদী। যেখানে সুবিধা সেখানে তারা। তাই জন্মের সময় বাংলা ভাষা ও সাহিত্য তাদের ভালোবাসা পায়নি, পেয়েছে অত্যাচার। তারপরে মুসলমান আমলে এই উঁচু শ্রেণী সংস্কৃতের বদলে সেবা করেছে ফার্সির, এবং ইংরেজ রাজত্বে তারা আঁকড়ে ধরেছে ইংরেজিকে, অথচ এরা ছিল এদেশেরই লোক। তবে বাংলা ভাষা বিদ্রোহী, অত্যাচারকে পরোয়া করেনি, নিজেকে প্রিয় করে তুলেছে সাধারণ মানুষের কাছে। মানুষ একে নিজের রক্তের চেয়েও প্রিয় করে নিয়েছে এবং একে ব্যবহার করেছে নিজেদের প্রতিষ্ঠার সংগ্রামে। এর ফলে ভীত হয়েছে উঁচু শ্রেণী।
এবং সব কিছুকে পরাজিত করে জয়ী হয়েছে বাংলা ভাষা ও সাহিত্য। বাংলা সাহিত্যের বয়স 1000 বছরেরও বেশি। চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ বা গ্রন্থ। এটি রচিত হয়েছিল 10ম শতকের মধ্যভাগ থেকে দ্বাদশ শতকের মধ্যে, 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। এরপরে যুগে যুগে কবিরা, লেখকেরা এসেছেন, সৃষ্টি করে গেছেন বাংলা সাহিত্য। আমরা আজকাল সাহিত্যে দুটি ভাগ দেখে থাকি, এর একটি কবিতা আর একটি গদ্য। যে গদ্যে লেখা হয় গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, আরও কত কি। বাংলা সাহিত্যের একটি বিরাট অংশ কবিতা। 1800 সালের আগে বাংলা সাহিত্যে গদ্য বিশেষ ছিল না। এতদিন ধরে রচিত হয়েছে কেবল কবিতা। কবিতায় লেখা হয়েছে বড় বড় কাহিনী, যা আজ হলে অবশ্য গদ্যে লেখা হতো। ভাবতে কেমন লাগে না যে সেকালে কেউ গদ্যে লেখার কথা ভাবলেন না, সব কিছু গেঁথে দিলেন ছন্দে। সব সাহিত্যেরই প্রথম পর্যায়ে এমন হয়েছে। এর কারণ মানুষ কবিতার জাদুতে বিহ্বল হতে ভালোবাসে। সেই কবে যেদিন প্রথম সাহিত্যের আবির্ভাব ঘটেছিল, সেদিন লেখকের বুকে তরঙ্গিত হয়ে উঠেছিল ছন্দ। তখন মানুষ সাহিত্যে খোঁজ করত তা, যা বাস্তব জীবনে পাওয়া যায় না। যে ভাষায় তারা সারাদিন কথা বলতো, যে গদ্যে ঝগড়া করত, তাতে সাহিত্য হতে পারে একথা তারা ভাবতে পারেনি। তাই তারা বেছে নিয়েছিল এমন জিনিস যা প্রতিদিনের ব্যবহারে মলিন নয়, যা ছন্দ আছে, যাতে ছন্দ আছে, সুর আছে। এমন হয়েছে সব দেশের সাহিত্যে, বাংলা সাহিত্যেও। 10ম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্য রচিত হয়েছে কবিতায় বা পদ্যে। লাল নীল দীপাবলি বাংলা সাহিত্যের প্রধান সংবাদগুলো শোনাবে। সব সংবাদ শুনবে বড় হলে। তখন তোমাদের হাতে আসবে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন বা বৈষ্ণব পদাবলী। হাতে পাবে বাংলা সাহিত্যের ঐতিহাসিকদের লেখা বড় বড় বইগুলো। রবীন্দ্রনাথ তখন তোমাদের হাতে হাতে ফিরবে। তোমার জন্যে কবিতা, গল্প, নাটক নিয়ে টেবিলে এসে হাজির হবে কবি মধুসূদন দত্ত, ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঔপন্যাসিক শরৎ, বিভূতি, মানিক, তারাশঙ্কর, কবি জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ বুদ্ধদেব এবং আরও অনেকে। এবং আসবেন একালের লেখকেরা। তোমার চতুর্দিকে প্রদীপ, মাঝখানে তুমি বসে আছো রাজা। পরের উপস্থাপনা বাঙালি, বাংলা, বাংলাদেশ। একজন বাঙালি দেখতে কেমন? বাঙালিরা দেখতে ইংরেজদের মতো ধবধবে সাদা নয়, নিগ্রোদের মতো মিশমিশে কালো। বাঙালিরা অর্থাৎ আমরা, তুমি, আমি এবং সবাই আকারে হয়ে থাকি মাঝারি রকমের। আমাদের মাথার আকৃতি না লম্বা না গোল। আমাদের নাকগুলো তীক্ষ্ণও নয়, আবার ভোঁতাও নয়, এর মাঝামাঝি। উচ্চতায় আমাদের অধিকাংশই 5 ফুটের উপরে আর 6 ফুটের নিচে। এ হচ্ছে বাঙালিদের সাধারণ রূপ। চারদিকে তাকালে এটা সহজে বোঝা যায় আমাদের পূর্বপুরুষ কারা, আমরা কাদের বিবর্তনের পরিণতি। আমরা একদিনে আজকের এ ছোটোখাটো আকার শ্যামল গায়ের রং লাভ করিনি। আমাদের পূর্বপুরুষ রয়েছে। নৃতাত্ত্বিকেরা অনেকে গবেষণা করে সিদ্ধান্তে এসেছেন আমাদের পূর্বপুরুষ হচ্ছে সিংহলের ভেড্ডারা। এরা অনেক আগে সারা ভারতে ছড়িয়েছিল। আমাদের শরীরের রক্তে তাদের রক্ত রয়েছে বেশি পরিমাণে। তবে
আমরা অজস্র রক্তধারার মিশ্রণ। আমাদের শরীরে যুগে যুগে নানা জাতির রক্ত এসে ভালোবাসার মতো মিশে গেছে। রবীন্দ্রনাথ ভারত তীর্থ কবিতায় বলেছিলেন, ভারতবর্ষে শক, হুন, মোগল, পাঠান সবাই লীন হয়ে আছে। ঠিক তেমনি বাঙালির শ্যামল শরীরে ঘুমিয়ে আছে অনেক রক্তস্রোত। আমরা ভেড্ডাদের উত্তরপুরুষ, আদিবাসী সাঁওতাল, মুন্ডা, মালপাহাড়ি, ওরাও, এদের মধ্যেও শুধু নয়, নিম্ন বর্ণের হিন্দুদের মধ্যে, এমনকি উচ্চ বর্ণের হিন্দু ও মুসলমানের মধ্যেও এদের উপাদান প্রচুর পাওয়া গেছে। ভেড্ডা রক্তধারার সাথে পরে মিলিত হয় আরও একটি রক্তধারা। এ ধারাটি হলো মঙ্গোলীয়। মঙ্গোলীয়দের চোখের গঠন বড় বিচিত্র। তাদের চোখ বাদামি রঙের, লাল আভা মাখা, আর চোখের কোণে থাকে ভাঁজ। বাঙালিদের মধ্যে এরকম রূপ বহু দেখা যায়। এরপরে বাঙালির শরীরে মেশে আরও একটি রক্তধারা। এদের বলা হয় ইন্দো আর্য। আর্যরা ছিল সুদেহী, গায়ের রং গৌর, আকারে দীর্ঘ, আর তাদের নাক বেশ তীক্ষ্ণ। অনেক বাঙালির মধ্যে এদের বৈশিষ্ট্যও চোখে পড়ে। এরপরে এদেশে আসে পারস্যের তুর্কিস্তান থেকে শকেরা। এরাও আমাদের রক্তে মিশে যায়। এভাবে নানা আকারের বিভিন্ন রঙের মানুষদের মিলনের ফল আমরা। শকদের পরেও বাঙালির রক্তে মিশেছে আরও অনেক রক্ত। বিদেশ থেকে এসেছে বিভিন্ন সময়ে বিজয়ীরা। এদেশ শাসন করেছে, এখানে বিয়ে করেছে, বাঙালিদের মধ্যে মিশে গেছে। এসেছে মানুষ আরব থেকে, পারস্য থেকে, এসেছে আরও বহু দেশ থেকে, তারাও আমাদের মধ্যে আছে। বাঙালি মুসলমানেরা কিন্তু প্রকৃতই বাঙালি। একালে বাঙালিদের মধ্যে কেউ কেউ নিরর্থক গর্ব করত যে তারা এদেশের নয়, তারা অমলিন মরুভূ আরবের। আমাদের মাঝে আরব রক্ত কিছুটা থাকতে পারে, কিন্তু আমরা এদেশেরই। আমরা আবহমান কাল ধরে বাঙালি। এদেশে মুসলমানদের আগমনের পরে অনেকটা ত্রয়োদশ শতাব্দীর পরে এদেশের দরিদ্ররা, নিম্নবর্ণের লোকেরা, উৎপীড়িত বৌদ্ধরা মুসলমান হতে থাকে। কেননা মুসলমানরা সে সময় এসেছে বিজয়ীর বেশে। অনেকে বিজয়ী শক্তির মোহে, অনেকে ধর্মের মোহে এবং অধিকাংশ দারিদ্র্য ও অত্যাচার থেকে মুক্তির জন্যে মুসলমান হয়েছে। এরা জাতিতে বাঙালি আর ধর্মে মুসলমান। যেমন আমাদের প্রধান পরিচয় আমরা বাঙালি। তবে বহুদিন বাঙালি মুসলমানদের মধ্যে কখনো ঠান্ডা, কখনো উত্তপ্ত লড়াই চলেছে নিজেদের দায়িত্ব নিয়ে। মুসলমানদের একদল, যারা কোনো রকমে অর্থ ও মর্যাদা লাভ করতে পেরেছিল, তারা গর্ব করতে ভালোবাসত এ বলে যে তারা এদেশের নয়, তারা আরব ইরানের। এরা ছিল অনেকটা গৃহহীনের মতো, বাস করত এদেশে, খেত এদেশের মাছ ভাত, কিন্তু স্বপ্ন দেখত আরব ইরানের। আরও একটি দল ছিল যারা অর্থ লাভ করতে পারেনি, সমাজের মাতব্বর হতে চায়নি, তারা নিজেদের দাবি করে এসেছে বাংলার বাঙালি বলে। এ দু দলের বিরোধ অনেক দিন ছিল। ত্রয়োদশ শতক থেকে সেদিন পর্যন্ত এই বিরোধের বাঙালি মুসলমানেরা সময় কাটিয়েছে। এজন্যে মধ্যযুগের এক মহৎ কবি রেগে গিয়ে বলেছিলেন, যারা বাংলায় জন্মে বাংলা ভাষাকে ঘৃণা করে তারা কেন এদেশ ছেড়ে চলে যায় না, তারা চলে যাক। এ কবির নাম আব্দুল হাকিম। আমরা আজ এর সত্য প্রতিষ্ঠিত করেছি, আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা, বাংলাদেশ আমাদের দেশ। বাংলা ভাষা কোথা থেকে এলো? অন্য সকল কিছুর মতো ভাষাও জন্ম নেয়, বিকশিত হয়, কালে কালে রূপ বদলায়। আজ যে বাংলা ভাষায় আমরা কথা বলি,
কবিতা লিখি, গান গাই। অনেক আগে এ ভাষা এরকম ছিল না। বাংলা ভাষার প্রথম বই চর্যাপদ আমরা অনেকে পড়তেও পারবো না, অর্থ তো এক বিন্দুও বুঝবো না। কেননা 1000 বছর আগে যখন বাংলা ভাষার জন্ম হচ্ছিল তখন তা ছিল অধগঠিত। তার ব্যবহৃত শব্দগুলো ছিল অত্যন্ত পুরনো, যার অনেক শব্দ আজ আর কেউ ব্যবহার করে না। সে ভাষার বানানো আজকের মতো নয়। কিন্তু চর্যাপদ এ যে বাংলা ভাষার সৃষ্টি হয় তা তো একদিনে হয়নি। হঠাৎ বাংলা ভাষার সৃষ্টি হয়ে এসে কবিদের বলেনি আমাকে দিয়ে কবিতা লেখো। বাংলা ভাষা আরও একটি পুরনো ভাষার ক্রমোদ্বদলের ফল। ওই পুরনো ভাষাটির নাম প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এ প্রাচীন ভারতীয় আর্য ভাষা মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষায়। ভাষা বদলায় মানুষের কণ্ঠে। সব মানুষ একরকম উচ্চারণ করে না। কঠিন শব্দ মানুষ সহজ করে উচ্চারণ করতে চায়। এর ফলে 50 কি 100 বা তার চেয়েও বেশি সময় পরে দেখা যায় ওই ভাষার অনেক শব্দের উচ্চারণ বদলে গেছে, বানান বদলে গেছে। দেখা যায় কোনো ভাষায় 100 বছর আগে যে সব শব্দ ব্যবহৃত হতো সেগুলো আর ব্যবহার হচ্ছে না। তার বদলে মহাসমারোহে রাজত্ব বসিয়েছে নতুন নতুন শব্দ। এভাবে ভাষা বদলে যায়। এক ভাষার বুক থেকে জন্ম নেয় নতুন এক ভাষা, যার কথা বেশ আগে ভাবাও যেত না। কিছু শব্দের বদল দেখা যাক। চন্দ্র একটি প্রাচীন ভারতীয় আর্য বা সংস্কৃত শব্দ। শব্দটি সুন্দর, মনোরম, কিন্তু উচ্চারণ করতে বেশ কষ্ট হয়। মানুষ ক্রমে এর উচ্চারণ করতে লাগলো। চন্দ্র র ফলা বাদ গেল, উচ্চারণ সহজ হয়ে উঠল। এরকম চলল অনেক বছর। পরে একদা নাসিক্য ধ্বনি নও বাদ পড়ল এবং চ এর গায়ে লাগলো আনুনাসিক আকার। এভাবে চন্দ্র হয়ে গেল চাঁদ, এভাবে কর্ণ হয়ে গেল কর্ণ এবং তারপরে হয়ে উঠল কান। আরও কিছু শব্দের বদল দেখা যাক। হস্ত হথু, হাত হাত, বংশী বংশী, বাঁশি বাঁশি, বধূ বহু বউ, আলোক আলো আলো, নৃত্য নচ্চ নাচ। ভাষা এভাবে বদলে যায়। প্রাচীন ভারতীয় আর্য ভাষা দিনে দিনে বদলে এক সময় হয়ে ওঠে বাংলা ভাষা। ভাষা বদলের কিন্তু নিয়ম রয়েছে। খামখেয়ালে ভাষা বদলায় না, ভাষা মেনে চলে কতগুলো নিয়মকানুন। প্রাচীন ভারতীয় আর্য ভাষা একদিন পরিবর্তিত হয়ে রূপ নেয় পালি নামক এক ভাষায়। পালি ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ ও অন্যান্য নানা রকমের বই লিখেছে। পালি ভাষা ক্রমে আরও পরিবর্তিত হয়, তার উচ্চারণ আরও সহজ সরল রূপ নেয় এবং জন্ম নেয় প্রাকৃত ভাষা। এ বদল একদিনে হয়নি, প্রায় 1000 বছরেরও বেশি সময় লেগেছে এর জন্যে। প্রাকৃত ভাষা আবার বদলাতে থাকে, অনেক দিন ধরে বদলায়। তারপর 10ম শতকের মাঝভাগে এসে এ প্রাকৃত ভাষার আরও বদলানো একটি রূপ থেকে উদ্ভূত হয় একটি নতুন ভাষা, যার নাম বাংলা। এ ভাষা আমাদের। কেউ কেউ মনে করেন বাংলা ভাষার উদ্ভব ঘটেছে 7ম শতাব্দীতে, কিন্তু আজকাল আর বাংলা ভাষাকে এত প্রাচীন বলে মনে করা হয় না। মনে করা হয় 950 খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো সময়ে বাংলা ভাষার জন্ম হয়েছিল। প্রাচীন এ বাংলা ভাষার পরিচয় আছে চর্যাপদ নামক বইটির কবিতাগুলোতে। এর বাংলা ভাষা প্রাচীন বাংলা ভাষা, সদ্য জন্ম লাভ করেছে, তার আকৃতি পরিপূর্ণ হয়ে ওঠেনি। এর ভাষা কেমন কেমন লাগে।
এর শব্দগুলো আমাদের অপরিচিত। এর শব্দ ব্যবহারের রীতি আজকের রীতির থেকে ভিন্ন। এর কবিতাগুলো পড়ে অর্থ বুঝতে কষ্ট হয়। আলো অন্ধকারের রহস্য এর ভাষার মধ্যে জড়িয়ে আছে। এজন্যে এর ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা। সন্ধ্যার কুহেলিকা এর পংক্তিতে পংক্তিতে ছড়ানো। জন্মের পর থেকে বাংলা ভাষা পাথরের মতো এক স্থানে বসে থাকেনি। বাংলা ভাষা পরিবর্তিত হয়েছে মানুষের কণ্ঠে, কবিদের রচনায়। এ বদলের প্রকৃতি অনুসারে বাংলা ভাষাকে 3টি স্তরে বিভক্ত করা হয়। প্রথম স্তরটি প্রাচীন বাংলা ভাষা। এর প্রচলন ছিল 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর 150 বছর 1200 থেকে 1350 পর্যন্ত বাংলা ভাষার কোনো নমুনা পাওয়া যায়নি। দ্বিতীয় স্তরটি মধ্যযুগের বাংলা ভাষা। 1350 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ভাষা আমরা পাই তাই মধ্যযুগের বাংলা ভাষা। এ ভাষাও আজকের বাংলা ভাষার মতো নয়, তবে তা হয়ে উঠেছে আমাদের আজকের ভাষার অনেক কাছাকাছি। এ ভাষায় লেখা সাহিত্য অনায়াসে পড়া যায়, বোঝা যায়। 1800 খ্রিস্টাব্দ থেকে শুরু হয় আধুনিক বাংলা ভাষা। আধুনিক বাংলা ভাষাকেও ইচ্ছে করলে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। আজ যে দেশের নাম বাংলাদেশ, তার আকৃতি কিন্তু চিরকাল এরকম ছিল না। আগে বাংলাদেশ বিভক্ত ছিল নানা খণ্ডে, তাদের নামও ছিল নানা রকম। কিন্তু বাংলা বা বঙ্গ অথবা বাঙালা যে নামই একে ডাকি না কেন, এর নামটি এসেছে কোথা থেকে? এদেশের নামের কাহিনী বলেছেন সম্রাট আকবরের প্রধান এক রত্ন আবুল ফজল। তিনি বলেছেন বঙ্গ শব্দের সাথে আল শব্দটি মিলিত হয়ে এদেশের নাম হয়েছে বাঙ্গাল বা বাঙালা। আমরা আজ বলি বাংলা। আল কাকে বলে? এদেশে আছে ক্ষেতের পর ক্ষেত, এক ক্ষেতের সাথে অপর ক্ষেত যাতে মিলে না যায় তার জন্যে থাকে আল। আল বলতে বাঁধও বোঝায়। এদেশ বৃষ্টির দেশ, বর্ষার দেশ, তাই এখানে দরকার হতো অসংখ্য বাঁধের। আল বা বাঁধ বেশি ছিল বলেই এদেশের নাম হয়েছে বাঙালা বা বাংলা। বাংলা নামের ব্যুৎপত্তিটি একটু কেমন কেমন। বাংলাদেশ বহু বহু বছর আগে বিভক্ত ছিল নানা জনপদ বা অংশে। এক একটি কোমের নরনারী নিয়ে গড়ে উঠেছিল এক একটি জনপদ। ওই জনপদের নাম হতো যে কোম সেখানে বাস করত তার নামে। কয়েকটি কোমের নাম: বঙ্গ, গৌড়, পুণ্ড, রাঢ়। এ কোমগুলো যে জনপদগুলোতে বাস করত, পরে সে জনপদগুলোর নাম হয় বঙ্গ, গৌড়, পুঞ্জ ও রাঢ়। এগুলো ছিল পৃথক রাষ্ট্র। প্রাচীনতম কাল থেকে 6ষ্ঠ-7ম শতাব্দী পর্যন্ত বাংলাদেশ ছিল এসব ভিন্ন ভিন্ন জনপদে বিভক্ত। একটি রাষ্ট্রে জমাট বাঁধতে এর অনেক সময় লেগেছে। 7ম শতাব্দীর আদি ভাগে শশাঙ্ক গৌড়ের রাজা হন। তাঁর সময়ে বর্তমানের পশ্চিম বাংলা প্রথমবারের মতো ঐক্যবদ্ধ হয়। তারপর বাংলাদেশে 3টি জনপদ বড় হয়ে দেখা দেয়। অন্যান্য জনপদ সেগুলোর কাছে ম্লান হয়ে যায়। এ জনপদ 3টি হচ্ছে পুণ্ড, গৌড়, রাঢ়। শশাঙ্ক ও পাল রাজারা অধিপতি ছিলেন রাঢ়ের, অর্থাৎ পশ্চিমবঙ্গের। কিন্তু তাঁদের সময়ে একটি মজার কাণ্ড ঘটে। তাঁরা নিজেদের রাঢ়াধিপতি বলে পরিচয় না দিয়ে নিজেদের পরিচয় দিতে থাকেন গৌড়াধিপতি বলে। গৌড় নামে সমগ্র দেশকে সংহত করতে চেয়েছিলেন শশাঙ্ক, পাল রাজা এবং সেন রাজারা। কিন্তু তাঁদের চেষ্টা সার্থক হয়নি, কেননা গৌড়ের প্রতিদ্বন্দ্বী ছিল বঙ্গ।
পাঠান শাসনকালে জয় হয় বঙ্গের। পাঠান শাসকেরা বঙ্গ নামে একত্র করেন বাংলার সমস্ত জনপদ। ইংরেজদের শাসনকালে বাংলা নামটি আরও প্রতিষ্ঠা লাভ করে, কিন্তু আকারে হয়ে পড়ে ছোট। 1947 সালে ভারতবর্ষ ত্রিখণ্ডিত হয়। বাংলার একটি বড় অংশ হয়ে পড়ে পাকিস্তানের উপনিবেশ। তখন তার নাম হয় পূর্ব পাকিস্তান। কিন্তু বাঙালিরা বাংলার এর নাম মনে প্রাণে কখনো গ্রহণ করেনি। তাই 1971-এ জন্ম নেয় নতুন বাংলাদেশ, বাংলা সাহিত্য বাংলাদেশ, এবং বর্তমানে যাকে পশ্চিম বাংলা বলা হয় তার মিলিত সম্পদ। এবারের পরিবেশনা বাংলা সাহিত্যের 3 যুগ। 10ম শতাব্দীর মধ্যভাগ থেকে রচিত হচ্ছে বাংলা সাহিত্য। তাই বাংলা সাহিত্যের বয়স 1000 বছরেরও বেশি। এ সময় সৃষ্টি হয়েছে সুবিশাল এক সাহিত্য। সাহিত্য নানা সময়ে নানা রূপ ধারণ করে। কালে কালে নতুন হয়ে সামনের দিকে এগোয় সাহিত্য। 1000 বছরে বাংলা সাহিত্য কয়েকটি গুরুত্বপূর্ণ বাঁক নিয়েছে। এই বাঁকগুলো অত্যন্ত স্পষ্ট। 1000 বছরের বাংলা সাহিত্যকে ভাগ করা হয় 3টি যুগে। যুগ 3টি হচ্ছে প্রাচীন যুগ 950 থেকে 1200 পর্যন্ত, মধ্যযুগ 1350 থেকে 1800 পর্যন্ত, আধুনিক যুগ 1800 থেকে আজ পর্যন্ত, আরও বহুদিন পর্যন্ত। এ 3 যুগের সাহিত্যই বাংলা সাহিত্য। কিন্তু তবু বিষয়বস্তুতে, রচনা রীতিতে এ 3 যুগের সাহিত্য 3 রকম। প্রাচীন যুগে পাওয়া যায় একটি মাত্র বই, যার নাম চর্যাপদ। এর ভাষা আজ দুর্বোধ্য, বিষয়বস্তু দুরূহ। এর কবিরা সকলের জন্য সাহিত্য রচনা করেননি, করেছেন নিজেদের জন্যে। তাছাড়া সাহিত্য রচনার উদ্দেশ্যও হয়তো তাদের ছিল না। তাঁরা সবাই ছিলেন বৌদ্ধ সাধক। তাঁরা এই কবিতাগুলোতে নিজেদের সাধনার গোপন কথা বলেছেন। তবু মনের ছোঁয়ায় তাতে লেগেছে সাহিত্যের নানা রং ও সৌরভ। এরপরে 150 বছর বাংলা ভাষায় আর কিছু রচিত হয়নি। কালো ফলশূন্য এ সময়টিকে বলা হয় অন্ধকার যুগ, 1200 থেকে 1350 খ্রিস্টাব্দ। কেননা এ সময়ে আমরা কোনো সাহিত্য পাইনি। অন্ধকার যুগের পর পুনরায় প্রদীপ জ্বলে, আসে মধ্যযুগ। এ যুগটি সুদীর্ঘ। এ সময় রচিত হয় অসংখ্য কাহিনী কাব্য, সংখ্যাহীন গীতি কবিতা। মানুষ আর দেবতার কথা গীত হয় একসাথে। আগের মতো সাহিত্য আর সীমাবদ্ধ হয়ে থাকেনি, এর মধ্যে দেখা দেয় বিস্তার। এর ফলে সাহিত্যে স্থান পায় দেবতা ও দৈত্য, মানুষ ও অমানুষ, আসে গৃহের কথা, সিংহাসনের কাহিনী। এ সময়ে যাঁরা মহৎ কবি তাঁদের কিছু নাম: বড়ুচণ্ডীদাস, মুকুন্দরাম চক্রবর্তী, বিজয়গুপ্ত, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, ভারতচন্দ্র, আলাওল, কাজী দৌলত। মধ্যযুগের এক শ্রেণীর কাব্যকে বলা হতো মঙ্গল কাব্য। এগুলো বেশ দীর্ঘ কাব্য। কোনো দেবতার মর্তলোকে প্রতিষ্ঠার কাহিনী এগুলোতে বলেন কবিরা। এজন্য মঙ্গল কাব্য দেবতাদের কাব্য। মধ্যযুগের সকল সাহিত্যই দেবতা কেন্দ্রিক। মানুষ সে সময় প্রাধান্য লাভ করেনি। মানুষের সুখ দুঃখের কথা এসেছে দেবতার কথা প্রসঙ্গে, কিন্তু তাতে কিছু আসে যায় না। কেননা দেবতার ছদ্মবেশে এসব কাব্য জুড়ে আছে মানুষ। মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল বৈষ্ণব পদাবলী। এই কবিতাগুলো ক্ষুদ্র, কিন্তু এগুলোতে যে আবেগ প্রকাশিত হয়েছে তা তুলনাহীন। এ কবিতার নায়ক নায়িকা কৃষ্ণ ও রাধা। বৈষ্ণব কবিরা কখনো রাধার বেশে, কখনো কৃষ্ণের বেশে নিজেদের হৃদয়ের আকুল আবেগ প্রকাশ করেছেন এ কবিতাগুলোতে। মধ্যযুগে মুসলমান কবিরা একটি নতুন প্রদীপ জ্বালিয়েছেন। তাঁরা সর্বপ্রথম শোনান নিছক
মানুষের গল্প। মধ্যযুগে হিন্দু কবিরা দেবতার গান ও কাহিনী রচনায় যখন সমর্পিত, তখন মুসলমান কবিরা ইউসুফ জুলেখা বা লাইলি মজনুর হৃদয়ের কথা শোনান। এর ফলে দেবতার বদলে প্রাধান্য লাভ করে মানুষ। এ মানুষ যদিও কল্পনার সৃষ্টি, তবু মানুষের কথা সবার আগে বলার কৃতিত্ব মুসলমান কবিরা দাবি করতে পারেন। মধ্যযুগের অবসানে আসে আধুনিক যুগ। এই তো সেদিন 1800 অব্দে। আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান গদ্য। প্রাচীন যুগে, মধ্যযুগে বাংলা সাহিত্যে গদ্য বলতে বিশেষ কিছু ছিল না। তখন ছিল কেবল কবিতা বা পদ্য। তখন গদ্য ছিল না তা নয়, গদ্য সাহিত্য ছিল না। ফোর্ট উইলিয়াম কলেজের লেখকেরা সুপরিকল্পিতভাবে বিকাশ ঘটান বাংলা গদ্যের। তাঁদের প্রধান ছিলেন উইলিয়াম কেরি। কেরির সহায়ক ছিলেন রামরাম বসু। 19 শতকের প্রথম অর্ধেক কেটেছে সদ্য জন্ম নেয়া গদ্যের লালন পালনে। বিভিন্ন লেখক নিজ নিজ ভঙ্গিতে গদ্য রচনা করেছেন, আর বিকশিত হয়েছে বাংলা গদ্য। সে সময়ে যাঁরা প্রধান গদ্য লেখক, তাঁরা হচ্ছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত। গদ্যের সাথে সাহিত্যে আসে বৈচিত্র্য। উপন্যাস দেখা দেয়, রচিত হয় গল্প, নাটক, প্রহসন, প্রবন্ধ, আরও কত কি। প্রথম উপন্যাস লেখেন পেরিচাঁদ মিত্র। উপন্যাসের নাম আলালের ঘরের দুলাল। মহাকাব্য রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। নাম মেঘনাদ বধ কাব্য। মধুসূদন দত্ত আধুনিক কালের একজন মহান প্রতিভা। তাঁর হাতে সর্বপ্রথম আমরা পাই মহাকাব্য ও সনেট, পাই ট্র্যাজেডি, নাম কৃষ্ণকুমারী নাটক, পাই প্রহসন, নাম বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, একেই কি বলে সভ্যতা। এরপরে আসেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, মীর মশাররফ হোসেন, কায়কোবাদ। তারপরে আসেন মোহিতলাল মজুমদার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এবং আরও কত প্রতিভা। তাঁরা সবাই বাংলা সাহিত্যকে সামনের দিকে এগিয়ে দিয়ে গেছেন। এবারের পরিবেশনা প্রথম প্রদীপ চর্যাপদ। বাংলা ভাষার প্রথম বইটির নাম বেশ সুদূর রহস্যময়। বইটির নাম চর্যাপদ। বইটির আরও কতগুলো নাম আছে। কেউ বলেন এর নাম চর্যাচর্য বিনিশ্চয়, আবার কেউ বলেন এর নাম চর্যাশ্চর্য বিনিশ্চয়। বড় বিদঘুটে খটমটে এ নামগুলো। তাই এটিকে আজকাল যে মনোরম নাম ধরে ডাকা হয় তা হচ্ছে চর্যাপদ। বেশ সুন্দর, সহজ এর নাম। বইটির কথা 20 শতকের গোড়ার দিকেও কেউ জানত না। 1907 খ্রিস্টাব্দ পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ওই বছর যান নেপালে। নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করে তিনি নিয়ে আসেন কয়েকটি অপরিচিত বই। এই বইগুলোর একটি হচ্ছে চর্যাপদ। চর্যাপদ এর সাথে আরও দুটি বই, ডাকর্ণব ও দোহাকোষ, যেগুলোকে তিনি নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ এর সাথে আবিষ্কার করেছিলেন। মিলিয়ে একসাথে 1916 খ্রিস্টাব্দে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা 1323 নামে একটি বই প্রকাশ করেন। এই বই বেরোনোর সাথে সাথে সারা দেশে সাড়া পড়ে যায়। সবাই বাংলা ভাষার আদি নমুনা দেখে বিস্মিত চকিত বিহ্বল হয়ে পড়ে। শুরু হয় একে নিয়ে আলোচনা আর আলোচনা। বাঙালি পণ্ডিতেরা চর্যাপদকে দাবি করেন বাংলা বলে, কিন্তু এগিয়ে আসেন অন্যান্য ভাষার পণ্ডিতেরা। অসমীয়া পণ্ডিতেরা দাবি করেন একে অসমীয়া ভাষা বলে,
উড়িয়া পণ্ডিতেরা দাবি করেন একে উড়িয়া বলে, মৈথিলীরা দাবি করেন একে মৈথিলী ভাষার আদিরূপ বলে, হিন্দি ভাষীরা দাবি করেন হিন্দি ভাষার আদিরূপ বলে। একে নিয়ে সুন্দর কারাকারি পড়ে যায়। এগিয়ে আসেন বাংলার সেরা পণ্ডিতেরা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ইংরেজিতে একটি ভয়াবহ বিশাল বই লেখেন, বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ 1926 নামে, এবং প্রমাণ করেন চর্যাপদ আর কারও নয়, বাঙালির। চর্যাপদের ভাষা বাংলা। আসেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুকুমার সেন, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। তাঁরা ভাষা, বিষয়বস্তু প্রভৃতি আলোচনা করে প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষায় রচিত। এটি আমাদের প্রথম বই। চর্যাপদ জ্বলে ওঠে বাংলা ভাষার প্রথম প্রদীপের মতো, আলো দিতে থাকে আমাদের দিকে, আর আমরা সে আলোতে পথ দেখে দেখে হাজার বছরের পথ হেঁটে আসি। সত্যি আজ 20 শতকের শেষাংশে দাঁড়িয়ে এ বইয়ের দিকে তাকালে একে প্রদীপ না বলে থাকা যায় না। এ প্রদীপের শিখা অনির্বাণ, জ্বলে চিরকালের উদ্দেশ্যে। চর্যাপদ কতগুলো পদ বা কবিতা বা গানের সংকলন। এতে আছে 46টি পূর্ণ কবিতা এবং একটি ছেঁড়া খণ্ডিত কবিতা, তাই এতে কবিতা রয়েছে 46.5টি। এই কবিতাগুলো লিখেছেন 24 জন বৌদ্ধ বাউল কবি, যাঁদের ঘর ছিল না, বাড়ি ছিল না, যাঁরা ঘর চাননি, বাড়ি চাননি, সমাজের নিচুতলার অধিবাসী ছিলেন আমাদের ভাষার প্রথম কবিকুল। তাঁদের নামগুলো কেমন কেমন, নাম যে এমনও হতে পারে তা তাঁদের নামগুলো শোনার আগে ভাবতেও পারা যায় না। কিছু নাম: কাহ্নুপাত, লুইপাত, সরহপাত, চাটিল্যপাত, ডম্বিপাত, ডেন্টোপাত, শবরপাত, সবার নামের শেষে আছে পাত শব্দটি। তাদের মধ্যে সবচেয়ে বেশি কবিতা লিখেছেন কাহ্নুপাত। কাহ্নুপাদের অন্য নাম কৃষ্ণাচার্য। তাঁর লেখা কবিতা পাওয়া গেছে 12টি। ভুসুকুপাত লিখেছেন 6টি কবিতা, সরপাত লিখেছেন 4টি, কুকুরিপাত 3টি, লুইপাত, শান্তিপাত, শবরপাত লিখেছেন 2টি করে কবিতা। বাকি সবাই লিখেছেন 1টি করে কবিতা। এই কবিতাগুলো সহজে পড়ে বোঝা যায় না, এর ভাষা বুঝতে কষ্ট হয়, ভাব বুঝতে হিমশিম খেতে হয়। কবিরা আসলে কবিতার জন্য কবিতা রচনা করেননি, এজন্যই এত অসুবিধা, পদে পদে পা পিছলে পড়ার সম্ভাবনা। আমাদের প্রথম কবিরা ছিলেন গৃহহীন বৌদ্ধ বাউল সাধক। তাঁদের সংসার ছিল না, তাঁরা সাধনা করতেন গোপন তত্ত্বের। সে তত্ত্বগুলো তাঁরা কবিতায় গেঁথে দিতে চেয়েছিলেন, যাতে একমাত্র সাধক ছাড়া আর কেউ তাঁদের কথা বুঝতে না পারে। তাই যখন প্রাচীন ভাষাটি বেশ রপ্ত করে পড়তে যাই চর্যাপদ, দেখি এর কথাবার্তাগুলো কেমন হেঁয়ালির মতো। একবার মনে হয় বুঝতে পারছি, পর মুহূর্তে মনে হয় কিছু বুঝছি না। চর্যাপদ পড়ার মানে হলো চমৎকার ধাঁধার ভেতরে প্রবেশ করা। কিন্তু এ কবিতাগুলো শুধু ধর্মের কথাই নেই, আছে ভালো কবিতার স্বাদ, আছে সেকালের বাংলার সমাজের ছবি, আর ছবিগুলো এত জীবন্ত যে মনে হয় এইমাত্র প্রাচীন বাংলার গাছপালা আর সাধারণ মানুষের মধ্যে একটু হেঁটে এলাম। আছে গরিব মানুষের বেদনার কথা, রয়েছে সুখের উল্লাস। বর যাচ্ছে বিয়ে করতে, তার ছবি আছে। গম্ভীরভাবে গভীর নদী বয়ে যাচ্ছে, তার চিত্র রয়েছে। ফুল ফুটে আকাশ ঢেকে ফেলেছে, তার দৃশ্য আছে। পাশা খেলছে লোকেরা, তার বর্ণনা আছে। একটি কবিতায় এক দুঃখী কবি তার সংসারের অভাবের ছবি এত মর্মস্পর্শী করে এঁকেছেন যে পড়তে পড়তে শিউরে উঠতে হয়। কবির ভাষা তুলে দিচ্ছি। টালো তো মোর ঘর নাহি পড় বেশি, হাড়িত ভাত নাহি নীতিয়া বেশি, ব্যঙ্গ সংসার বড়লিয় যা,
দহিল দুধ কি বেন্টে শামা। কবি বলেছেন, টিলার উপরে আমার ঘর, আমার কোনো প্রতিবেশী নেই, হাঁড়িতে আমার ভাত নেই, আমি প্রতিদিন উপোস থাকি, ব্যাঙের মতো প্রতিদিন সংসার আমার বেড়ে চলছে। যে দুধ দোহানো হয়েছে তা আবার ফিরে যাচ্ছে গাভীর বাঁটে। বেশ করুণ দুঃখের ছবি এটি। কবি যে খুব দরিদ্র শুধু তাই নয়, তার ভাগ্যটি বেশ খারাপ। তাই বলেছেন, দোহানো দুধ ফিরে যাচ্ছে আবার গাভীর বাঁটে। এরকম বেদনার কথা অনেক আছে চর্যাপদে। আছে সমাজের উঁচু শ্রেণীর লোকের অত্যাচারের ছবি। তাই কবিরা সুযোগ পেলেই উপহাস করেছেন ওইসব লোকদের। আজকাল শ্রেণী সংগ্রামের কথা বেশ বলা হয়, শ্রেণী সংগ্রামের জন্য রচিত হয় সাহিত্য। বাংলা সাহিত্যে শ্রেণী সংগ্রামের সূচনা হয়েছিল প্রথম কবিতাগুলোতেই। এ কবিতাগুলোতে আছে অনেক সুন্দর সুন্দর উপমা, আছে মনোহর কথা, যা সত্যিকার কবি না হলে কেউ বলতে পারে না। একজন কবি একটি জিনিস সম্বন্ধে বলেছেন যে সে জিনিসটি জলে যেমন চাঁদের প্রতিবিম্ব পড়ে, তার মতো সত্যও নয় আবার মিথ্যেও নয়। এরকম চমৎকার কথা অনেক পরে বলেছেন রবীন্দ্রনাথ সাধারণ মেয়ে নামক একটি বিখ্যাত কবিতায়। রবীন্দ্রনাথ বলেছেন, হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবু কি সত্য নয়? সোনায় বানানো হিরে বসানো ফুল তো আর সত্যিকার ফুল নয়, ওটা হচ্ছে বানানো মিছে ফুল। ও ফুল বাগানে ফোটে না, তবু আমরা তাকে ফুল বলি। আরও একজন কবি, যাঁর নাম কম্বলাকম্বর পাত, তার ধন সম্পদের কথা বলেছেন। তিনি বলেছেন, শোনে ভরিতি করুণা নাবি, রূপা থুই নাহি কোঠাবি। কবি বলেছেন, আমার করুণা নামের নৌকো সোনায় সোনায় ভরে গেছে, সেখানে আর রূপো রাখার মতো তিল পরিমাণ জায়গা নেই। একথা পড়ার সাথে সাথে মনে পড়ে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা সোনার তরীর সেই পংক্তিগুলো, যেখানে কবি বলেছেন, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী, আমার সোনার ধানে গিয়েছে ভরি। এক কবি বলেছেন, হরিণের মাংসের জন্যে হরিণ সকলের শত্রু। আরেকজন বলেছেন, শরীরটি হচ্ছে একটি বৃক্ষ, 5টি তার ডাল। সবচেয়ে ভালো কবিতাটি লিখেছিলেন কবি শবরীপাদ। তিনি আনন্দের যে ছবি এঁকেছেন তা তুলনাহীন। কবি হৃদয়ের সুখে বিভোর হয়ে আছেন, যেমন মানুষ থাকে স্বপ্নে। তার কিছু পংক্তি তুলে ধরছি। উঞ্ছা উঞ্ছা পাবো তো তহি, সবই সবরি বালি, মোরঙ্গি পিচ্ছ পরহীন, সবরি গিবত গুঞ্জরি মালি, উমত সবর পাগল সবর মাকর গুলি, গুহারাত হরি, নিয় ঘরণী নামে সহজ সুন্দরী, নানা তরুবর মৌলিল রে, গণত লাগেলি ডালি। এর কথাগুলো যেমন সুন্দর তেমনি মন মাতানো এর ছন্দ। কবি নিজের রূপসী স্ত্রীকে নিয়ে মহাসুখে আছেন। বলেছেন, উঁচু উঁচু যেখানে পাহাড় সেখানে বাস করে সবরী বালিকা, তার পরিধানে ময়ূরের বহু বর্ণপুচ্ছ, গলায় আছে গুঞ্জা ফুলের মালা। তারপর কবি নিজের উদ্দেশ্যে বলেছেন, হে অস্থির পাগল সবর, তুমি গোল বাঁধিও না, এ তোমার স্ত্রী, এর নাম সহজ সুন্দরী। শেষ যে পংক্তি তুলে এনেছেন তাতে আনন্দের এবং প্রকৃতির বর্ণনায় অনিন্দ উদাহরণ। বলেছেন, অসংখ্য গাছে মুকুল ধরেছে আর আকাশে ছুঁয়ে গেছে তাদের ডাল। এ বর্ণনা পড়ার সময় চোখের মধ্যে গাছের ফুল, মুকুল আর শাখাপুঞ্জ নড়ে ওঠে। আমরা আবেগে কবি হয়ে উঠি। চর্যাপদের সবগুলো কবিতা ছন্দে রচিত, পংক্তির শেষে আছে মিল। এগুলো আসলে গান, তাই কবিরা প্রতিটি কবিতার শুরুতে কোন সুরে কবিতাটি গাওয়া হবে তার উল্লেখ করেছেন। এমন কয়েকটি সুর বা রাগের নাম রাগ পটমঞ্জরি, রাগ অরু,
রাগ ভৈরবী। বাংলা কবিতায় 1800 সালের আগে যা কিছু রচিত হয়েছে সবই রচিত হয়েছে গাওয়ার উদ্দেশ্যে। আজকাল আমরা কবিতা পড়ি, গাই না। আগে কবিরা কবিতা গাইতেন, পাঠকেরা শুনত কবির চারদিকে বসে। মাইকেল মধুসূদন দত্ত যেদিন কবিতা লিখেছেন সেদিন থেকে কবিতা হয়ে উঠল পড়ার বস্তু, গাওয়ার নয়। চর্যাপদের কবিতাগুলো গাওয়া হতো, তাই এগুলো একই সাথে গান ও কবিতা, বাঙালির প্রথম গৌরব। এরই সাথে লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনীর প্রথম পর্ব শেষ করছি। আগামী পর্ব শোনার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।